আসসালামু আলাইকুম। আমাকে যারা লাইভে দেখছেন, YouTube এবং Facebook এ দেখছেন নিশ্চয়ই। তো যারা Facebook এ আছেন, Facebook এর আমার এই পেজটা এখন থেকে আমার পেজ, ওইটা রিকভার করার চেষ্টা করা হচ্ছে। জানি না সম্ভব হবে কিনা। কারণ আমার পেজের উপরে যে পরিমাণে রিপোর্ট চলে, আ সেটা নিয়ে কাজ চলছে। যাই হোক, আমার 2nd পেজ যেটা এখন লাইভে দেখছেন আমাকে, এইটাই হচ্ছে আমার এখনকার পেজ। এটাতে সবাই শেয়ার করবেন, যুক্ত থাকার অনুরোধ থাকলো। যাই হোক, এখন উম আমার শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই হয়তো আ চমকে যেতে পারেন যে, কি হইল? আমি আবার কি বললাম এটাতে, না? দেখেন, এই যে 'প্রথম আলো ডেইলি স্টার' তাদের ভবনে গতকালকে কয়েলের আগুন লেগে তারপরে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এরপরে যা হয়েছে আপনারা দেখেছেন। তো এই যে কয়েলের আগুনের সূত্রপাত, তারপরে যে পুরো অফিস ভবনটা ভেঙে গেল, এ দায়িত্ব সরকারের। সরকার কেউ গিয়া তারপরে সেটারে নিভাইতে পারল না, ফায়ার সার্ভিস আসলো না। সারারাত ধরে জ্বলল। কোন একটা ফায়ার এমনকি সেনাবাহিনী, বিজিবি, পুলিশের লোকজন সেখানে দাঁড়ানো ছিল। তারাও গিয়া তারপরে আগুন নিভাইল না। এই দায়িত্ব সরকারের। আর কয়েলের আগুন কেন সাবধানে রাখবে না মতি? এটা মতির কাছে জিজ্ঞেস করেন। আমি কিছু ভারতীয় দালালদেরকে দেখছি, পয়সা দিলে ওদের মাদেরকেও লাগাইতে দিবে মানুষ। এমন কিছু দালালেরা আমাদেরকে এখন ইট শেখায়। আরে বাবারে বাবা! বিশাল ব্যাপার। তারা বিরাট আকারের বিরোধী, চেতনা বিরোধী। মানে চেতনাপন্থী। বিরাট আকারে তারা সুশীল। আরে বাবা, কি সুশীল রে ভাই! 'প্রথম আলো' 'টথম আলো' এগুলোর ব্যাপারে মব সৃষ্টি করা হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তোরা একটা সিটিং প্রধানমন্ত্রী, একটা দেশ তো, তাই না? একটা দেশের প্রধানমন্ত্রী না? শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল। তো তোরা শেখ হাসিনারে কেন সরায় দিলি? আচ্ছা, শেখ হাসিনা তো এমনি ভেগে গেল, তাই না? শেখ হাসিনা ভেগে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইল? গণভবনও নয়, শেখ হাসিনা ওইখানে থাকতো, ভাঙলাম, কোনো সমস্যা নাই। সংসদ ভবনটা কেন ভাঙতে হইল? সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গিয়েছিল গরিব একটা দেশের এই অর্থনীতির মাঝখানেও এত সুন্দর একটা মানে এই কি বলে নকশার একটা ভবন এখানে তৈরি করলো। ভবনটা কেন এইভাবে ভিতরে গিয়ে এভাবে লুটপাট, ভাঙচুর এগুলি করলেন? এই হাদি, এই কয়দিন আগে হাদি কি করেছে মনে আছে আপনার? কয়দিন আগে এই যে ১৩ তারিখে আপনার দিল। আওয়ামী লীগ একটা ওই যে দিল না? কি বলে ওইটা? আ লকডাউন দিল। আওয়ামী লীগের সেই লকডাউনে হাদি তার সাথে ৮-১০ টা পোলাপান নিয়ে লাঠি নিয়ে তারপরে বের হইল। বের হয়ে কি বলল? যে আওয়ামী লীগ খুঁজতেছি। সে ভিডিও দেখেছেন না আপনারা? এটা কি হাদির কাজ? এটা তো হাদির কাজ না। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে। আওয়ামী লীগ যদি কোন সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে হাদির কাছে কেন সেই দায়িত্ব যাবে? হাদি কেন এটা করবে? তার মানে হাদি সন্ত্রাসী ছিল। তাহলে এখন কি হাদির বিচার করবেন? যারা গণভবন ভেঙেছে তাদের বিচার করবেন? সংসদ যারা ভেঙেছে তাদের বিচার করবেন? সমস্যাটা কোথায় হয়েছে আপনাদেরকে বলি এখন। এখানে কিছু সমন্বয়ক ছিল। এমন সমন্বয়ককে চিনি, যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে, "ভাই, আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা চান?" আমার কাছে অডিও আছে। "আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান? ভাইজান, আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায়েন।" মানে চান্দা আব্বাস যেই সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে চান্দা, এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে, ছেলে বিশাল বড় এক সমন্বয়ক, বাপ চান্দাবাজি শুরু করেছে ওপেনে, পোলাপানে ৳৫,০০০ নেয়। ওর কাছে ৳৫,০০০ বিশাল ব্যাপার। এখন তো একেকজন রাজপুত্র, বিশাল রাজার পূর্ব পরম্পরায়, বংশ পরম্পরায় তারা হাজার কোটি টাকা, নবাবী বংশের সব কয়জন সমন্বয়ক। উনারা এখন গিয়া 'প্রথম আলোর' অফিসে যায়া তারপরে আরে বাবারে বাবা! নতুন পাঞ্জাবি পইড়া তারপরে যায়া বয়ান দেয়। এরে বেটা, তোদেরকে বলছিলাম যে, "ভাই, তোরা এই একটা আন্দোলন করছিলি। এই আন্দোলনে কে কেমনে ঢুকছে?" এখানে কারো বিরুদ্ধে অনেক রেকর্ড আছে ভাই।
এই ইয়েকে ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে, সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা? বলে জবাব দেন। ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে, ৫ জন ৬ জন ৭ জন এই যে কয়জন এখন আসেন সামনে, ওনারাই খালি জুলাই যোদ্ধা। আর সেই জুলাই যোদ্ধারা কই? আরো অনেক সমন্বয়ককেও তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল। এই ভিডিও বার্তা আমরা প্রচার করেছি। সেই জুলাই যোদ্ধারা কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, সেখানে এনসিপির অবস্থান কোথায়? ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম, ছাত্র শক্তি তারা করছে, ৮-১০টা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। কত লোকবল তাদের! তাদের এখন মূল টার্গেট হয়েছে ১০টা, বিএনপির সাথে দামাদামি হচ্ছে, জামাতের সাথে দামাদামি হচ্ছে, ১০টা মনোনয়ন তারা চায়। এই ১০টা মনোনয়ন নিয়ে তারপরে যদি ৭-৮টা বা ৫টা যদি এমপি হইতে পারেন, এইটাই ওনাদের মূল টার্গেট। এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন। ভাই, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে হয়েছে, ভাঙচুর হয়েছে। ৭১ টিভি ভাঙচুর করেন নাই আপনারা? এই গত নির্বাচনে এই গত ৫ তারিখই তো ৭১ টিভিও ভাঙচুর হয়েছে, তাই না? আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালায় দিয়েছেন। দিয়েছেন না? সেটার ব্যাপারে কই? সেটা তো বিচার হওয়া দরকার তাইলে। এদের সবার বিচার করেন। ডক্টর ইউনূস আজকে যে চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে? দেখান আমার এটা কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে? মিনিমাম একটা দেখান, একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে। তাইলে আপনি এখন এই ষোড়শ সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন? ঠিক করেছেন? সংবিধান বাতিল করেছেন? সেটাও তো করেন নাই। আপনারা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতো, ওই যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে। সোনা ঠিক আছে, কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া হয়েছে। সোনা মিয়া এখন লাল মিয়া। আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে। খালি জিনিসটা দেন। এই সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে এই ষোড়শ সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল। বিচারপতিদের রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে, এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে, সবই থাকবে, সবকিছু ঠিকঠাক মতো চলবে, খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে। এখন এই এখনকার যে এনসিপি আর ইউনূস সরকার, ওনাদের অবস্থাটা হয়েছে তাই। ওনারা সোনাটা খালি লাল চান, আর সবকিছু মিয়া টিয়া সব আগের মতোই চান। কিভাবে চান দেখেন, প্রথম আলো, এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক, কোকোকে বানিয়েছে দুর্নীতিবাজ, ড্রাগ এডিক্টেড এই কোকো, তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী, একদম স্পষ্ট। আপনারা আমার যে পেজে এখন দেখছেন, আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন, এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান, দেখেন আমি সবগুলো আমি খুঁজে প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা আপনাদেরকে দিয়েছি। সেখানে স্পষ্টভাবে বলছে তারেক রহমান, এই তারপরে বাবর, হারিস সহ 4 জনের নাম দিয়েছে, এরা নাকি মহা দুর্নীতিবাজ। তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে, আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন। দিস ইজ প্রথম আলো। যদি আপনি মনে করেন, মানে আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন? কারণ আপনি এটারে যদি বলেন মব, তাহলে ৭১ টিভিতে যে হামলা হইলো, গাজী টিভিতে হামলা হইলো, এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে, তাহলে এই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায়, তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল, তাহলে সেগুলো বিচার করেন। আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার, আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি, তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন, তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না? তাদের হত্যার বিচার হবে না এই দেশে? সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে? কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল, কোনোটাই মানুষ পায় নাই, কোনো মানুষ পায় নাই। আজকে হাদি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের উনি বিশেষ প্রতিনিধি, আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা বক্স, এই খোদা বাক্স বউ পোলাপাইন শালা টালা দিয়া টাকা কামাইতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আত্মীয় স্বজন সব যা আছে। কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি কেন গিয়েছে জানেন?
পুলিশের আইজিপি গিয়েছে হলো, পুলিশের আইজিপির বউ আমারে গত ১ বছর আগে ফোন করলো। সে ১ বছর আগে ফোন করেছিল ওই যে চান্দাবাজ ২ টা আছে না? সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ। এই ২ চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে। তো টাকা চাইছে আর পুলিশের আইজিপি বউ আমারে ফোন দিছে। ইলিয়াস ভাই, আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন। ওরা তো উল্টাপাল্টা কথা। আমি বলি, "কি লিখছে? ওরা লিখলে তো সমস্যা কি?" কয়, "ভাই দেখেন, এই আমার তো বিয়ে হইছিল আপনার ভাইয়ের সাথে। আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম। আমাদের এই হাসপাতালের ভেতরে একটা আ ইয়ের ভেতরে আমরা ছিলাম। ওইখানে আমাদেরকে ধরে ফেলেছিল। ধরার পরে আমরা বিয়ে করেছি। বাট আমরা ২ জন ২ জনকে ভালোবাসতাম।" এখন এইটা তো ভাই এখন যদি সামনে আসে তাহলে তো মান-সম্মানের ব্যাপার। তো এই নাগরিক Facebook পেজের এই ২ চাঁদাবাজরে যদি তারা এত ভয় পায়, তাহলে ১ম আলোর কি পরিমাণে ভয় পায়? ১ম আলো বাধ্য করে, "যায় বেটা এখানে আয়, আইসা অফিস ভ্রমণ করে যা, কয়েকটা মিডিয়াতে নিউজ-টিউজ করায়।" তারা করছে, এইভাবে তাদেরকে জিম্মি করে তারপরে নিউজ করাচ্ছে। আপনি এখন যদি বলেন ইউনূসরে জিম্মি করতে চান, পারবেন তো? ব্যাপক দুর্নীতি করেছে ইউনূস। ইউনূসের ভাই, ভাতিজা, এক অপূর্ব নামে এক ওর এক ভাতিজা আছে। য যত লুটপাট আছে সব করেছে। এই, এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ, আমার কাছ থেকে টাকা চেয়েছে ৳১,০০,০০,০০০। আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না? এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি, ইউনূসের কোন নাই। জিম্মি করে নেওয়া হয়েছে। ৳১,০০,০০,০০০ চেয়েছে তার পিয়নরে দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইয়েছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে? কার প্রতিষ্ঠান এটা জানেও না। এই পিয়নরে বলেছে যে, "ভাই এই ব্যাপার।" তখন পিয়ন বলছে যে, "ভাই আ স্যার তো এটার নিচে দিবে না।" রেকর্ড আছে আমার কাছে। রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। অডিও রেকর্ড আছে। এই লাইনে থাকতে, থাকতে শুনবেন? পরে শোনাবো না। এটা খুঁজে আমার অনেক সময় লাগবে। আমি কনসেনট্রেট করতে পারব না। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারে জিম্মি করলাম যে, "ইটা দেন।" ১ম সার্জিসরে পাঠাইলাম। হ্যাঁ? খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে, সাথে সার্জিস ফোন দিয়েছে। তারপরে আ আরেকটা কে ফোন দিয়েছে। ২-৩ জন লাইনে এসে, "ভাই এটা ভাইয়ের, এটা তাড়াতাড়ি দেখতে হবে। ভাই দেখেন।" এভাবে দিয়েছে। চোরের বাচ্চারা! সবকটা চুরি করেছে। চুরি কইরা টাকা-পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারো কোনো খোঁজ নাই। ওই কয়দিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে। একেকজনের কাছ থেকে ১০,০০০ করে টাকা। বিশাল এক বাণিজ্য। ওই রিক্শাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন। ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে। ভাই এই এত টাকা-পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটারে বোধহয় ওরা মনোনয়ন দিবে মনে হয়। যেখানেই দেখ এক জায়গায় দিবে। সেই ছেলেটাকে দেয় নাই তো তুই আগে জানিস না? ওরে যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও ও ও পাপী। তোরা সব শিক্ষিত এই কারণে এখন তোদের টাকা-পয়সা-টয়সা আছে। নতুন, নতুন পাঞ্জাবি, দামি, দামি ব্র্যান্ডের জুতা-টুতা, ঘড়ি-টড়ি ইয়েতে আছে, বিদেশে টাকা-পয়সা হইছে। তোরা বিশাল আকারের কিছু একটা। তো ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? ও টাকাটা ফেরত দিয়ে দিবি। নাহলে কিন্তু রিক্শাওয়ালারে আমি কিন্তু লাইভে নিয়ে আসবো। টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি, আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে, "ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন। আপনাদেরকে সম্মান করি। ভাই কিছু, কিছু জায়গায় একটু থেকেন।" আরে ভাই তুই ১ম আলোরে নিয়া যখন কথা বলবি, ১ম আলোর পক্ষে ১ম আলোর অফিসে গিয়া যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফরে মাফ করছি। আসিফ মাপ চাইছে। মাপ চাইছে যে, "ভাই এরকম আর জীবনে কোনদিন হবে না। আমরা আর কখনোই ওইখানে যাব না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল। ব্যাস।" এটা বলে মাফ করে দিলাম। আবার সে কালকে আবার ফের সে একই কাজ করেছে। তো তোদের মাফ করে দিব এখন? এখন মাফ করে দিব? তো ১ম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি। সেটা হলো ২১শে আগস্টের গ্রেনেড হামলা। এই ১ম আলো নিউজ করেছে। আমার যে Facebook পেজে লাইভ চলছে সেখানে যান। গিয়া দেখেন সেই সেই আছে। সেই লাইভে সেই ইয়েতে তারা কি বলেছে? যে খালেদা ছিল। আপনাদেরকে কিছু দেখাই একেক করে, হ্যাঁ? আচ্ছা। এটার পড়েন। শিরোনামটা পড়েন।
তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই, জানতেন খালেদা। প্রথম আলোর নিউজ। আচ্ছা, এটা হলো জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক। প্রথম আলো। এই ২১শে আগস্টের গ্রেনেড হামলায় এই যে আপনার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম এটা আপনারা একটু দেখেন। আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি। তো ওইখানে ওরা প্রথম আলো কিভাবে জজ মিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে যে বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছে। আমরা সেই জজ মিয়ার বক্তব্য নিয়েছি। জজ মিয়া বলেছে যে প্রথম আলো তাদেরকে ২ লাখ টাকা দিয়েছে। সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান, বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয়। সেই মামলাতে তারেক, বাবর সহ ৩০ নতুন আসামি। এবং ৫ তারিখের পরেও বাবর জেলে ছিল। ডিজিএফ এর মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে। এগুলো এই এর সময়। বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। মানে যত ধরনের শয়তানি আছে সবকিছুতে এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায়। পিন্টু চিনেন তো, বিএনপির সাবেক মন্ত্রী। আচ্ছা, তারেক বাবরের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ। আচ্ছা, তারপর দেখেন তারেক, বাবর, হারিস ও মামুন বিএনপির ৪ মহা দুর্নীতিবাজ। এটা নাকি ফালু নাকি বলছে। আচ্ছা, দেখেন পাকিস্তান, কুয়েত ও সৌদি ৩০০ কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাদ সাজানোর জন্য। খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে ১০০ কোটি টাকা চেয়েছিলেন তারেক। টাকা ফেরত দে, টাকা ফেরত দে। এই যে টাকা আছে এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছি জঙ্গিরা, তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরার কাছে টাকা ফেরত দে আগে। ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা, তাইলে সেগুলির হিসাব দেন। একটা পত্রিকার অফিস, এক তো আপনারা আগে ভেঙেছেনই, এখনকার কথা যদি বলি, একটা পত্রিকার অফিস বড় নাকি ৫০০ মানুষের জীবনের দাম বড়? আমারে বুঝান, কোনটা বড় আমারে বলেন। পত্রিকা অফিসের এই প্রথম আলোতে এই যে মতি, টিপু সুলতান, মহিউদ্দিন এরকম কয়েকজন আছে, এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো। তাদের গোপন জায়গায়, যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না, তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই। অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার ৬ মাস পরে গোপন কোনো জায়গায়, কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো, সেইখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন, ইন্ডিয়ান হাই কমিশনের অফিসের লোক থাকতেন, সন্তোষ শর্মা থাকতেন, মতি থাকতেন। মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো। টিপু সুলতান নিজে থাকতেন, মহিউদ্দিন থাকতেন। মিথ্যা কথা বানায়ে মেজর জিয়াকে করা হয়েছে, হয়েছে না? এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে। ২১শে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে, এই যে মুফতি হান্নান, একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ, মানুষের ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে। তাদের বিচার হবে না, বিচারের ঊর্ধ্বে তাদের বিচার হইতে দেওয়া যাবে না। যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে, তাদের সমস্যা নাই, এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও, প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভেতরে যে ব্রেকডাউন হবে এর মধ্যে আপনারা নতুন পত্রিকা নিবেন। আমার দেশ নেন, অনেক পত্রিকা আছে, প্রথম আলো নিবেন না। প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন। প্রথম আলো সহ এই বিপ্লব যেই কারণে হয়েছিল, আজকে মানুষরা আপনারা মাঠে নামলে বলেন মব, যে মানুষগুলো মারা গিয়েছে ২৪ সালে, এই মানুষগুলো মারা যায় নাই? মিথ্যা কথা নাকি এটা? মামলার আসামিরা বাইরে ঘুরে কেন? পেট ভরে গিয়েছে এজন্য এটা নিয়ে আর এখন কথা বলতে মনে চায় না? পেট ভরে গিয়েছে? ভাই তোমরা কি? তোমরা এই যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছো, তোমরা কি ভাই এই দেশের? কি তোমরা কি আমারে বলো?
জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে। তোমাদের সেটায় লাথি দিয়া রাস্তা নামায় দিচ্ছে এখন। ডাক দাও, আমি ৫,০০০ মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি, কিচ্ছু বলি নাই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় ৩-৪ হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজকে জিজ্ঞেস করছিলাম যে, "আচ্ছা ভাই, আপনার ভাই এরকম করে কেন?" কয়, "ভাই, আমি বলে দিয়েছি যে আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন।" জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞেস করেন এই কথা হইছে কিনা। উনি করেন না। উনার ভাই করেন, উনি কিচ্ছু বুঝেন না। সবকটা দুর্নীতিবাজ। সবকটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। ওরা আমি ওরে জিজ্ঞেস করলাম যে, এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত, সার্জিস ওদেরকে কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড়, বড় নেতারা, আমির খসরু ভাই, তারপরে অনেক বড়, বড় নেতারা গিয়েছেন। জামাতের প্রায় পুরো টিম, জামাত মানে ঐদিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন। আমিও জামাতের এই ভাই-টাই সবাই গিয়েছিল। মানে জামাতের খালি আ আমির, নায়েবে আমির বাদে সবাই গিয়েছিল সেদিন। লোকগুলো ঠিকমতো আমি আপ্যায়নও করতে পারি না। এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা এই সেই এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি। ঐদিন এই হাসনাত, সার্জিস এদেরও আসার কথা ছিল। আসিফ আগের দিনও বলেছে আসবে। মাহফুজ দেখবে। আসে নাই পরে যদিও। যাই হোক, তো তারা আসার কথা বলে পরে আর আসলো না। মারামারি হইল গোপালগঞ্জে। তো আমি প্রোগ্রাম-টোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওইখানে হামলা হয়েছে, আমি বললাম যে, "ভাই, কি সমস্যা? ওইখানে কি হইছে?" ওরা বলছে, আমি বললাম, "তো আপনারা লোকজন নিয়ে যাবেন না? আপনারা ব্যাকআপ নিয়ে যান নাই?" "লোকজন কোথায়?" কয়, "ভাই, লোকজন তো আমরা আনতে পারি নাই। আমাদের ফান্ডের সমস্যা।" বললাম, "ফান্ড কেন?" তার ১ সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে। এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে, সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। হ্যাঁ? সার্জিসের মুখের ভাষায়। এটা খরচের টাকা, ভাই, খরচের টাকা-টুকা তো দরকার আছে। ওরা দেওয়ার কথা ছিল, ৳১ ও দেয় নাই। এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা-পয়সা শেষ। এই হচ্ছে তারা। চাঁদাবাজ ভাই, কোন সমস্যা ছিল না। চাঁদাবাজ তো এই দেশে এরপরে যারা ক্ষমতায় আসতেছে তারাও চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। তো চাঁদাবাজি তো হচ্ছে, কোন সমস্যা নেই। কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা ১ম আলোর পক্ষে কথা বলবে আর মাইনে নিব, এইটা অস্তিত্বের লড়াই। এই দেশে এই যে দেশকে জঙ্গি বানানো হয়েছে, এটা এদের কারণে। ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা, আলেমদের কথা ভুলে যাও। এরা নেমে এসেছিল সেদিন। সবচাইতে বেশি মানুষ এই যাত্রাবাড়িতে মারা গেছে। কারা তারা? মাদ্রাসার ছেলেপেলে। লাশের পর লাশ পড়েছিল সেখানে। সেই তাদেরকে ভুলে গেছেন? তাদেরকে জঙ্গি বানায় আবার ফের ১ম আলোকে দিয়ে আবার জঙ্গি নাটক সাজায়ে তারপরে করবেন। এটিও, এন্টি টেররিজম ইউনিট যেটা, এই এটিও গতকালকে জেল গেট থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। তার জামিন হয়েছে। অনেক বছর পরে কালকে বের হয়েছে। তাকে ধরে নিয়ে আসছে। আমি এই ঝামেলা-টামেলার কারণে আমি এটাতে সময় দিতে পারি নাই। এটিও ভালোয়, ভালোয় বলি, ওরে ছাইড়া দিয়েন। এই দেশ জঙ্গিবাদের দেশ না। আমরা খুবই লিবারেল মুসলিম আমরা। আমরা কোনো টেরোরিজম, কোনো এগুলোতে আমরা বিশ্বাস করি না। বিপ্লব চলছে দেশে। আপনি যদি নাকি মানতে না চান যে কেন হবে, এ করা হবে, আ বিপ্লব চলছে। ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে। ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে যে, কিসে হচ্ছে, জবাব দিয়েছে। বলছে, "হ্যাঁ, এই হচ্ছে।" খুব সুন্দর জবাব দিয়েছে। আমারে এখানে একবার ডেকেছে। আমি বলছি, "হ্যাঁ, হচ্ছে তো। আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে। এই দেশে তো কোনো গভর্নমেন্ট নেই। আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নেই। যে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে। বের করে দিয়ে এখন একটা এই টেরোরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে।" আমি বলছি, "আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কোন দিক দিয়ে আটকাবি বল? তুই যেমনে খেলবি অমনে খেলবো। আমরা আমাদের কোনো সমস্যা নাই তো।" এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে, তাহলে বিপ্লব চলবে। আপনি অ্যারেস্ট করবেন না কেন? আপনার এই যে আসিফ নজরুল দিয়েছেন যে কোনো সমস্যা নাকি নাই। করা যাবে না। কি বলে, আসিফ নজরুল বলেছে যে এই জামিনের ব্যাপারে, এই যে হাদির যে খুনি, তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই। আসিফ নজরুল চুতিয়া। তুই জজদেরকে আওয়ামী লীগের সময় যেই জজগুলো সবচাইতে বেশি জাউরামি করেছে, তাদেরকে এখন পর্যন্ত তুই
বিভিন্ন জায়গায় সিএমএনটিএম এগুলো বানায় রাখছিস, এটা কার কাজ? তোর কাজ না এটা, তুই করছিস। তোর পিএস মাসুম এগুলো সবগুলোর এখন করে তোরে মাল দেয়, টাকা দেয় আর মাগি দেয় মাঝে মধ্যে, এটা খায়া তুই চুপ করে বসে থাকিস। তো তোর কোনো দায় নেই। বের হইলো কিভাবে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের হয় কিভাবে? প্রতিদিন জামিন হচ্ছে। কালকের ঘটনা কালকেও জামিন হয়েছে। আর এটিও যায়া জেল গেট থেকে সেই আলেমদেরকে ধরে আনে, যে আলেমরা তোদেরকে রক্ত দিয়া তারপরে তোদের এই চেয়ারের মধ্যে বসাইছে। এই তোর এই বাপ ছাড়া, তোর এই বাপ ছাড়া তোদের কোনো বাপ আলেমদের একটা জামিনের ব্যাপারে কোনো কাজ করেনি। মানে ভিতরে ভিতরে আলেমরা যারা করছেন তারা করছেন, কিন্তু আলেমদের বাইরে তোর এই বাপ ছাড়া কেউ করে না। যা ডিআইজি প্রিজন রে যায় বল, আইজি প্রিজন রে যায় বল, কাশিমপুর একেরে বল, দুইয়েরে বল, কেরানীগঞ্জ রে যায় বল, জেলারদের গিয়ে জিজ্ঞেস কর তোর বাপ কয়জনের জন্য ফোন দিয়া দিয়া তারপরে করছে। সব শেষ যেটা, সেটাও 10 দিন আগে বের করছে এক মহিলাকে। হ্যাঁ, তো হালিমা নামে এক মেয়েরে বের করছে। মহিলা সে 2009 সালে আটক হয়েছে, গত 16 বছর এই মহিলাটা জেলখানায় ছিল, জীবন শেষ, বুড়া হয়ে গেছে পুরা। তোর এই বাপ বের করেছে, তোর বাপ। যাক, কাশিমপুরের মহিলা জেলার জেল সুপার যে আছে, জিজ্ঞেস কর যায়, তোর বাপ সময় দিছে 15 মিনিটের মধ্যে ছাড়তে হবে, ছাড়া দিছে। তোর বাপের বাইরে গেছিলি, যেই যেই মানে এই দৌলতদিয়া ঘাটের বাচ্চারা মনে কর 2 দিন ধরে প্রথম আলোর পক্ষে করছিস, তোদের সব কটার জন্ম হয়েছে দৌলতদিয়াতে। তোরা এই দৌলতদিয়ার বাচ্চারা এখন প্রথম আলোর পক্ষে যে কথা বলছিস, তোদের এই দেশে আজ পর্যন্ত 1.5 বছর সময় হয়েছে, যাদের এই 1.5 বছর আগে সুযোগ ছিল না, যারা সময় পেয়েছিস, তারাই 1.5 বছর এই দেশের জন্য কি করেছিস বল? জঙ্গিবাদ মুক্ত করতে চাস, জঙ্গিবাদ মুক্ত কর। খালেদা জিয়ারে ধর, তারেক রহমানের ধর, কোকরে ধর, এগুলো জঙ্গিবাদের মূল হোতা। প্রথম আলো বলেছে, প্রথম আলোর কথা যদি শুনিস তাহলে ওইটা ধর, আর যদি প্রথম আলোর কথা না শুনিস তাহলে প্রথম আলোর বিচার কর। আমরা তো চাই বিচার কর, বিচার কর। কেন বিচার করিস না? বিচার না করে সেই যারা জঙ্গিবাদের করেছে তারা এখানে কি, প্রথম আলো কি সাপ নাকি, কামড় দিবে, ছবল দিবে? কি হয়েছে? প্রথম আলোর সমস্যা কোথায়? প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি না আমরা, কি হয়েছে? এদেশে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে নাই কেউ, এখনো বলে না কেউ, তাদের কি হচ্ছে? মাল পানি খেয়ে, প্রথম আলো তো টাকার অভাব নাই। এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব দেখবেন এখন এই মুহূর্তে, মেঘনার যারা 71-এর মালিক ছিল, সেই মেঘনার ওর নাম কি, মোস্তফা কামাল, প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে। আরে ভাই, ইয়েরা দেখা করতে চায়, এস আলমের সবচেয়ে বড় কেশিয়ার সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায়। 2024 সালে নির্বাচনে গিয়েছে একে আজাদ, এই হামিম গ্রুপের চ্যানেল 24 এর মালিক, এই শালা ওদের পাশে যায় যায় প্রোগ্রাম করে। কোনো সমস্যা হয় না তাদের, কোনো সমস্যা হয় না। অথচ বসুন্ধরার পিছনে লেগেছে। কেন লেগেছে জানেন? বসুন্ধরার পিছনে বসুন্ধরার বহুত সমস্যা আছে। সমস্যা এই দেশে ভাই সব ব্যবসা প্রতিষ্ঠানেরই আছে, এমন একটা কেউ নাই। এই দেশের মূল সমস্যা ভাই, এনবিআর এর মূল সমস্যা হইল গিয়া এই বিআরটিসির এই কি বিএসটিআই, মূল সমস্যা বাণিজ্য মন্ত্রণালয়ের, সবখানে সমস্যা আছে ভাই। জয়েন্ট স্টক থেকে শুরু করে যেখানে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে, না করলে আপনি কোনো জায়গায় কোনো ঝামেলা পাবেন না, সুযোগ পাবেন না, প্রতিষ্ঠানই চালাইতে পারবেন না। কিন্তু বসুন্ধরার ইয়েতে লেগেছে। কেন লেগেছে জানেন? কারণ বসুন্ধরা এখন একমাত্র সমস্যা। এর কারণ হলো বসুন্ধরা প্রথম আলোকে বিজ্ঞাপন দেয়নি। আমি যারা যারা করেছে, সেই 3 তারিখ থেকে শুরু করে এই 15 বছর না, এই 54 বছরে যত কেউ, যত প্রতিষ্ঠান, যত প্রতিষ্ঠানের মালিক ইনক্লুডিং বসুন্ধরা, সবার বিচার চাই। কিন্তু প্রথম আলো যেহেতু এই বসুন্ধরা যেহেতু প্রথম আলোকে বিজ্ঞাপন দিবে না, এই জন্য বিচারটা খালি বসুন্ধরার হচ্ছে। বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা, বসুন্ধরার মালিকের বিদেশ যাত্রায় সমস্যা। আর ভাই আমি কোনো সমস্যা নেই, আমি কেউ মনে করি না যে আমি কারোর পক্ষে টক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু তাহলে সবার একই করেন, সবার এক না কেন? যেই ফ্যাসিস্ট, যেই একে আজাদ 3 তারিখে বক্তব্য দিল, স্লোগান দিল, রাজনৈতিক নেতার মতো স্লোগান দিয়েছে, 24-এ নির্বাচনে গিয়েছে। বসুন্ধরার মালিককে 24-এ নির্বাচনে গিয়েছে নাকি? সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়েছে? তো আওয়ামী লীগে যোগ দিয়েছে, সে আপনাদের পাশে ঘুরে। মোস্তফা কামাল সারা জীবন 71 দিয়া সারা দেশের ক্ষতি করলো, সে মোস্তফা আপনাদের এখন পীড়িতের লোক। কি হয়েছে? মাল পানি দিয়েছেন,
মাল পানি জায়গা মতো দিতে পারলে তাইলে আপনি সবকিছু ঠিক করতে পারবেন। তো এই মাল পানিতেই চলছে দেশ এবং এই মাল পানি দিয়েই সেই ৫৫ বছর ধরে ভাই এই দেশের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা ৫ তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই। এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই ১.৫টা বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই প্রবাসীদের জন্য। নট ইভেন ১.৫ বছর, লাস্ট 55 ইয়ার্স এটা পুরোটাই এই প্রবাসীদের কারণে টিকে আছে। মনে আছে না খেয়ে থাকতো ভুকা নাঙ্গা জাল জিয়াউর রহমান আইসা তারপরে এই বিদেশের লোক দেওয়া শুরু করলো। তার আগ পর্যন্ত এই দেশের মানুষ না খেয়েই থাকতো। এই হইছে অবস্থা। সেই বিদেশের লোকগুলোরে কি সুযোগ সুবিধা দিয়েছেন? মালয়েশিয়াতে লোক পাঠাইতে সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের সময়। আসিফ নজরুল এসে সেই সিন্ডিকেট বানিয়েছেন। খালি মালিকগুলো চেঞ্জ করেছেন। তো পোলাপানের যাইতে ৫ লাখ, ৩ লাখ, ৪ লাখ সেটাই লাগে। আমার লাভটা কি হইল? আমারে ভাঙ্গাচুরা বাংলাদেশ বিমানের টিকেটে দিচ্ছেন সেইখানেও ৩-৪ গুণ টাকা বেশি নিয়ে আমারে টিকেট করতে হয়। এমন জায়গায় অন্য এয়ারলাইন্সের ইয়েও নাই, ফ্লাইটও নাই। মানুষ বাধ্য হয়ে যাইতে হয়। এগুলো করে রেখেছেন আপনারা। দালালি, পাসপোর্ট অফিস, ঢাকা মেডিকেল, চিকিৎসা খাত। কোন জায়গায় আমারে বলেন একটা জায়গায় ঠিক হয়েছে? কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন, চুচিল হয়ে গেলেন। উনারা এখন সুন্দরভাবে দেশে এই পরিস্থিতি কোনো কিছু যেন সমস্যা না হয়। চোর বাটপারদের নিয়ে উনারা সংসার করবেন। একটু সংসদ সদস্য হবেন। একটা বুলেট প্রুফ গাড়ি-টাড়ি নিয়ে তারপরে উনারা ঘুরতে-টুরতে চান। এইটাই উনাদের মূল টার্গেট। তো এই টার্গেট নিয়ে যদি নাকি আপনারা তাদের পেছনে থাকবেন আর যদি না থাকেন তাহলে আগামীকালকে হাদির লাশ দাফনের আগে এই ৫ তারিখের মানুষের যে রক্ত দিয়েছিল, সেই রক্ত যেই কারণে দিয়েছিল সেগুলো পূরণ করতে হবে। ১ নাম্বার হচ্ছে হাদির লাশ শাহবাগ চত্বরের আশপাশেই, সেটা হোক জাদুঘরের সামনে, কবি নজরুল ইসলামের কবরের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান, এক জায়গায় দাফন হইতে হবে। এবং এই পুরো গণজাগরণের ব্যাপারটা তৈরি করেছিল ভারতীয় দূতাবাস। এবং আরেকটি প্রমাণ করে দেই আপনাকে, সেই সময় প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিল। আমি যখন পত্রিকা অফিসে বন্দি, আপনি যেটা বললেন অফিস বন্দি ছিলাম, ৪ মাস অফিস বন্দি ছিলাম, মাটিতে ঘুমাতাম আমি। আমার যে অফিসটা ছিল, আপনি তো গেছেন ওখানে, ওই সম্পাদকের ঘরে আমি ওই মাটিতে শুয়ে থাকতাম আর কি। রাত্রে একটা চাদর বিছিয়ে রাতের বেলা ওখানে থাকতাম, আর সারাদিন অফিস করতাম। যাই হোক, তো ওখানে পুরো তখন প্রণব এসেছিল বাংলাদেশে। প্রণব তখন নতুন রাষ্ট্রপতি হয়েছে, কি বলে, ভারতের রাষ্ট্রপতি হয়েছে। তো এখানে এসে তিনি একটা কথা বলেছিলেন এয়ারপোর্টে, আপনার মনে আছে কিনা? তিনি বলেছিলেন যে আমার অন্তর, আমি নৈতিকভাবে গণজাগরণকে সমর্থন করি এবং আমি ওখানে চলে যেতাম নিজেই, কিন্তু আমি যেতে পারছি না দুটো কারণে। একটা হচ্ছে আমার সময় নাই, আর দ্বিতীয় হচ্ছে প্রোটোকল। কারণ তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, কিভাবে তিনি কোন প্রোটোকলে তিনি ওখানে যাবেন? সো প্রোটোকলের কারণে এবং সময়ের কারণে তিনি যেতে পারেননি। কিন্তু বাংলাদেশে নেমেই তিনি বলেছিলেন তার সম্পূর্ণ সমর্থনের কথা। আসলে উদ্দেশ্যটা কি ছিল আপনাদের বুঝতে হবে, যে ওই সময় কেন আমি এই অবস্থান গ্রহণ করেছিলাম, যেখানে সকল মিডিয়া গণজাগরণের পক্ষে ছিল। কারণ সেই সময় আমি যে কাগজে একদিন যে কাগজের শিরোনাম করলাম যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এটার একটা গল্প আছে। গল্পটা আপনাকে বলি। আমি বসে আছি সন্ধ্যার সময়, আমরা ওই দিনের পত্রিকা মেকআপ করছি পত্রিকা। সেই সময় আবদাল সাহেব আসলেন, সৈয়দ আবদাল, আমার উপদেষ্টা সম্পাদক যিনি ছিলেন। তিনি বললেন যে মাহমুদ ভাই আজকে লিড স্টোরি কি হবে? এই হচ্ছে লিড স্টোরি নিয়ে আসলেন তিনি। এটার হেডিং কি হবে? তো তখন ওখান থেকে দাবি তোলা হচ্ছে, কি বলে, গণজাগরণ থেকে, যে বাংলাদেশের সকল মিডিয়া যারা তাদের সমর্থন করবে না সেটা বন্ধ করে দিতে হবে। এবং তারা নাম নিয়ে বলছে দিগন্ত টিভি বন্ধ করতে হবে, নয়া দিগন্ত বন্ধ করতে হবে, আমার দেশ বন্ধ করতে হবে, সংগ্রাম বন্ধ করতে হবে, ইসলামিক টিভি বন্ধ করতে হবে। শুধু তাই না, আজকে যে ইসলামিক ব্যাংক সব থেকে বেশি রেমিটেন্সের টাকা আনে, তাদের দাবির মধ্যে ছিল, আপনার মনে আছে হয়তো ইলিয়াস, ইসলামী ব্যাংকও বন্ধ করে দিতে হবে। কাজে বাংলাদেশে ইসলামের নামে যা কিছু আছে সবকিছু বন্ধ করে দিতে হবে, এটা ছিল তাদের দাবি গণজাগরণ মঞ্চ থেকে। এটা যখন আমি পড়লাম লিড নিউজটা পড়ার পরে আমি বললাম, হাতে লিখে দিলাম, জাস্ট পেন্সিল দিয়ে লিখে দিলাম, আজকে হেডিং হবে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, 3টা শব্দ।
এই তিনটা শব্দ, এই আজকে যে এত ফ্যাসিবাদ আমরা শুনি সবার মুখে, রাজনৈতিক নেতাদের মুখে, সর্বপ্রথম ফ্যাসিবাদের শব্দটা আমার দেশে লেখা হয়েছিল। তো যাই হোক, তো আমরা বুঝতে পেরেছিলাম যে পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র। এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কালচারালি একদম হিন্দুত্ববাদের কাছে বাংলাদেশকে নিয়ে যাওয়া, বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়। এই জন্য ইসলামের যে কালচার, ইসলামের যে ঐতিহ্য, এটা সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমার দেশে আমরা লড়াই করেছিলাম। আমরা তখন চিন্তা করেছিলাম যদি আমরা পরাজিত হই তাহলে বাংলাদেশে আর ইসলামী কালচার, ইসলামী, এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত থাকবে না। ধর্মীয় স্বাধীনতা এখনো তো পুরোপুরি নাই। আমাদের কি আছে? বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ। আপনি কি বলতে পারেন যে বাংলাদেশে পুরোপুরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আছে? বাংলাদেশে কোনো, আপনি জানেন নিশ্চয়ই ইলিয়া, যে বাংলাদেশে কোনো ইয়াং ছেলে সে যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, আপনি কি জানেন পরের দিন থেকে তার পিছনে গোয়েন্দা লেগে যায়, গোয়েন্দা লেগে যায় তার পিছনে, যে ইয়াং ছেলে কেন প্রত্যেকদিন সকালে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তো এটাই তো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে এই মুহূর্তে কতজন আলেম জেলখানার মধ্যে আছেন? অসংখ্য আলেম জেলখানার মধ্যে আছেন। বাংলাদেশের কত আলেমকে কিরকম জুলুম করা হয়েছে, তার মধ্যে একজনকে তো আমি দেখেছি জেলখানায়, আমি তখন জেলে, বাবুনগরী, মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বাবুনগরীকে যেরকম জুলুম, যেরকম ফিজিক্যাল টর্চার তাকে করা হয়েছে, এটা কল্পনা করতে পারবেন না। আমি জেলখানার জেলারের কাছ থেকে শুনেছি তার দুটো হাঁটুতে পচন ধরে গেছিল এবং তাকে কখন জামিন দিয়েছে সরকার, কারণ সরকারের ধারণা ছিল তিনি বাঁচবেন না, তিনি জীবিত থাকবেন না। তাকে যখন ইয়েতে নিয়ে আসলো, শাহবাগে যে হসপিটালটা, বারডেমে নিয়ে আসছিল তাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তো বাংলাদেশে তো ধর্মীয় স্বাধীনতা নাই, কিন্তু যদি শাহবাগ সফল হতো পুরোপুরি, গণজাগরণ যদি পুরোপুরি সফল হতো, তাহলে যতটুকু আছে ইসলামের ততটুকু আজকে বাংলাদেশে আপনি দেখতেন না। এই কারণেই আমরা সেই লড়াইটা শুরু করেছিলাম। তো সেই লড়াইয়ের কারণে আমাদেরকে অনেক কিছু মূল্য দিতে হয়েছে। আমি 4 বছর জেলে ছিলাম, আমার সমস্ত পত্রিকা নিয়ে গেছে, আমার প্রেস জোর করে নিয়ে গেছে, আজকে পর্যন্ত সেই প্রেস সরকারের দখলে। কোটি কোটি টাকার, আপনি জানবেন যে নিউজ প্রিন্ট, কোটি কোটি টাকার নিউজ প্রিন্ট তারা নিয়ে এটা তো পচিয়ে ফেলেছে। কাজে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আমাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে। আজকে আপনি আমি বিদেশে নির্বাসিত জীবনযাপন করছি, কিন্তু আমরা মেনে নিয়েছি ইলিয়াস, এবং আমার মধ্যে কোনো দুঃখ নাই। এবং আমি মনে করেছি যে আমি বাংলাদেশের জনগণের জন্য এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ইমানের জন্য আমি লড়াই করেছি, এবং আমার লড়াই সঠিক লড়াই ছিল। এটা প্রমাণ করে এই জন্যে যে একটি মাত্র পত্রিকা তখন গণজাগরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যখন বাংলাদেশের সকল মিডিয়া তাদের পক্ষে। তারপরেও কিন্তু আমার দেশকে তারা সহ্য করতে পারে নাই, কারণ আমার দেশের কাছে তারা পরাজিত হয়েছিল। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে আমরা কিছুদিনের জন্য হলেও আটকাতে পেরেছিলাম, এই ভারতীয় আগ্রাসনকে আমরা আটকাতে পেরেছিলাম। জি মোহাম্মদ ভাই, এই প্রসঙ্গে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা বলতে চাই। যে যখন গণজাগরণ মঞ্চ শুরু হয়, ঠিক দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় না তৃতীয় দিন, মানে 2 দিন পরের দিন, আপনি জানেন যে সেখানে কিছু ওই চারুকলার, বিশেষ করে কিছু যারা ইয়াবা খায়, মাদক সেবী যেসব ছেলেপেলে আছে, ওরা এসে রাতে মাতলামি করতো, ঢোল টোল নিয়ে বাদ্য বাজনা করতো। ওই এতে আপনার বিভিন্ন বলতো আরকি, যে কতে এই ক্ষতে ওই, এরকম গান টান বলতো। তো আমি পরের দিন সকালে ভোরে আমার ডিউটি। আমি সকালে অফিসে গিয়েছি, অফিস থেকে ক্যামেরা নিয়ে গাড়ি নিয়ে ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি যে সিটি কর্পোরেশনের যে পরিষ্কার কর্মী, একজন মহিলা, আ তো তিনি খুব গালাগাল করছেন। খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন ওদেরকে উদ্দেশ্য করে। না, ঝাড়ু দিচ্ছেন এবং গালাগাল করছে। তো আমি উনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, "আপনি এত মুখ খারাপ করে কথা বলছেন কেন? কি সমস্যা?" সে বলছে যে, "মামা দেখেন এই যে কি অবস্থা করছে সারারাত।" তো সেখানে আপনার আ আমি প্রকাশ্যেই বলি আরকি, যেহেতু এটা একটা তথ্য আমি কোট আনকোট বলছি। সেখানে অনেক কনডম পড়েছিল। তারপরে আপনার ওই যে খায়, আপনার ইয়াবা খায়। ইয়াবা খাওয়ার কিছু প্রসেসিং আছে। ওই যে আপনার অ্যালুমিনিয়াম পেপার-টেপার টাইপের, ফুয়েল পেপার-টেপার, এই ধরনের পেপার-টেপার সেখানে পড়েছিল। এবং গাঁজার সিগারেট, এগুলো সব অনেকগুলো ছিল। এইজন্য ওই মহিলা গালাগাল করছে। তো ওইদিনই আমি আমার ৯টা নিউজে লাইভে ঢুকেছি।
লাইভে ঢোকার পরে আমার সম্পাদক যিনি ছিলেন, আমি নাম বললাম না এখন, তো উনি ওনার ছিল হচ্ছে গিয়ে যে গণজাগরণ মঞ্চে সবসময় মানুষ, অনেক মানুষ হয়েছে এটা দেখাতে হবে, লক্ষ লক্ষ মানুষ এটা দেখাতে হবে, ক্যামেরার শটগুলো এমন ভাবে নিতে হবে যাতে এটার বর্ডারটা যাতে বোঝা না যায়। তো আমি করেছি কি, আমি পিজি হসপিটালের উপরের ওই ওভারব্রিজে ওইখানে গিয়েছি, ওখানে গিয়ে তারপর ওইখান থেকে আমি লাইভে ঢুকেছি যাতে পুরো মাঠটা দেখা যায়। তো তখন সকালবেলা তো, বিকেল হলে মানুষ অনেক বাড়তো, কিন্তু সকালবেলা তখন ধরেন 15-20 জন মানুষ ছিল, ওখানে হকার ছিল, সাংবাদিকই বেশি ছিল ওনাদের কাভারেজ দেওয়ার জন্য। এটা যাওয়ার, লাইভটা যাওয়ার সাথে সাথে সম্পাদক আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল, বেয়াদব, হ্যাঁ এই ধরনের, তোকে ওই জন্য ওইখানে কি তোকে লোক লোক গুনতে পাঠাইছি আমি, তুই ওই জায়গায় ক্যামেরা এইভাবে ধরলি কেন? আমি ক্যামেরা ট্যামেরা সব থুয়ে চলে আসি, এসে রিজাইন লেটার লিখে তারপরে বের হয়ে গেছে। যেকোনো একজনের মধ্যস্থতায়, যেকোনো একজনের কারণে আমাকে আবার সম্পাদক ডেকে আনতে বাধ্য হয়েছে। আমি যেতে চাইনি, অনেক ঘটনা ঘটেছে। তো যারা ওইখানে এ ধরনের কোন ধরনের তৎপরতা করেছে, সেই ঘটনার কারণে আপনি জানেন পত্রিকার মধ্যে, শুধু আপনার পত্রিকা এবং টেলিভিশনের মধ্যে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, এই ২টা টিভি তাদের ওইখানে আপনার কাভারেজ দিতে পারত না। আমার ওই লাইভের কারণে তারা ২১শে টেলিভিশনকে ওইখানে ইনক্লুড করলো, সেখানে তারা যেতে পারবে না। ২১শে টিভির কোনো ক্যামেরা যেতে পারবে না। যদিও পরে যেত। তো এই হচ্ছে তাদের মূল সমস্যা, যেটা ছিল যে এই দেশে যারা ইসলামপন্থী যে মানুষজন আছে তাদেরকে বিদ্রূপ করা এবং ওই গণজাগরণ মঞ্চের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারপর বাংলাদেশে যে ইসলামী মূল্যবোধ সেটাকে ধ্বংস করা, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। আমি যে সাংবাদিক হিসেবে যেটা দেখেছি, এবং সেটার মূল কারিগর ছিলেন আপনি, এটাকে আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার জন্য, সেটার জন্য আপনাকে চরম মূল্য দিতে হয়েছে। আমরা এখন মাহমুদ ভাই, আপনি যেখানে আছেন, আমি যেখানে আছি, আমরা বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছে হয়তো ব্যক্তিগতভাবে, কিন্তু দেশের জন্য খারাপ লাগে, মুসলমানদের জন্য খারাপ লাগে, সেই জন্য আমরা কথা বলি। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক দিক নির্দেশনা চায়। আমাদের এখন করণীয় কি? আমরা অনেক হতাশার কথা বলেছি, অনেক সমস্যা, ভারতীয় আগ্রাসন, সরকারের যে ভারত প্রীতি, এখন করণীয় কি বা সামনে কি হতে যাচ্ছে? সেক্ষেত্রে জনগণ কি করবে? হ্যাঁ, আমি এখন একটু আশার কথা বলি। তবে আশার কথা আমি যখন আশার কথা বলি সেটা আমি ঠিক অনেক জায়গায় অনেক গুজবের কথা শুনি অনেক অনলাইনে। আমি ওই ধরনের কথা বলি না। ইলিয়াস, আপনি জানেন যে আমি তথ্যের উপর বেসিস করে বলতে চাই। প্রথম আশার কথাটা আমি বলছি যে শেখ হাসিনার পক্ষে 2018 এবং 2014 মতো আরেকটি ফার্সিক্যাল ইলেকশন, তামাশার নির্বাচন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না এবার সেটা বলি। কারণ হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষত আপনি যে দেশে আছেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন যদি প্রতিনিধিত্বমূলক না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়, তাহলে সেই নির্বাচন তারা কোনো অবস্থায় গ্রহণ করবে না। এখন যারা সমালোচক বা আমাদের সমালোচক বা অন্য পক্ষের লোক, তারা বলতে পারে তারা গ্রহণ করলো না, কি যায় আসে? যায় আসে এই কারণে যে বাংলাদেশের যে গার্মেন্টসের গল্প এরা করে, এই যে রপ্তানির যে গল্প করে, এই রপ্তানি কোথায় হয়? রপ্তানি ভারতে হয় না এই রপ্তানি চীনে হয়? এই রপ্তানির পুরোটাই প্রায় হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এবং ইইউ, দুটো দেশে হয়। দুটো, ইইউ তো একটা দেশ না, অনেকগুলো দেশ। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা এবং ইংল্যান্ড। এই ইংল্যান্ডে ইউ থেকে বেরিয়ে গেছে, এই জন্য আমি ইংল্যান্ডের নামটা নিলাম। এই তিনটা জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্ট হয়। কাজেই শেখ হাসিনা এই পাত্তা দেবে না, পাত্তা না দিয়ে আরেকটি এই ধরনের নির্বাচন করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এবং যদি সে এরকম কোনো চেষ্টা করে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের ইকোনমিক স্যাংশন হবে। এখন স্যাংশন কি হয়েছে? এখন স্যাংশন হয়েছে কয়েকজন আর্মি অফিসারের উপরে, পুলিশের আইজির উপরে, র্যাবের উপরে স্যাংশন হয়েছে। তখন কিন্তু স্যাংশন হবে বাংলাদেশের ইকোনমির উপরে। কাজে আজকে যারা অনেক টাকা পয়সার মালিক, যারা চুরি করে না, যারা চুরি করে মালিক তাদের কথা আলাদা, আমি বলছি যারা ব্যবসা করে মালিক, যারা গার্মেন্টসের মালিক, তাদের জন্য কিন্তু খুব দুর্দিন আসবে। আমি বলে দিলাম আপনাদেরকে, যদি শেখ হাসিনা এরকম কোনো পদক্ষেপ নেয় 2014 এবং 18 মতো আরেকটি তামাশার নির্বাচন করে। সেখানে সমস্যাটা কোথায় বলি আপনাকে? সমস্যাটা হচ্ছে যে শেখ হাসিনাকে বৈধতা দিতে পারে একমাত্র বিরোধী দল। এখন যদি ধরেন বিএনপি আর জামাত সেই নির্বাচনে, সেই তামাশার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তো শেখ হাসিনা এক ধরনের বৈধতা পেয়ে যাবে।
জামাত তো নিজে ইলেকশন করতে পারবে না, কারণ জামাতকে তো মার্কা নাই, আপনি জানেন ইলেকশন কমিশন তো তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তো জামাত নির্বাচন করতে পারবে, হয় তাদেরকে কি বলে স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করতে হবে, অথবা অন্য কোনো দলের মার্কা নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে। এ ধরনের নির্বাচনে যদি বিরোধী দল না যায়, তাহলে আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ শেখ হাসিনা আর একটা তামাশা নির্বাচন করতে পারবে না। এটা গেল ভালো দিক। দ্বিতীয় হচ্ছে যে স্যাংশনের একটা হিউম্যান রাইটস নিয়ে কিন্তু একটা শক্ত অবস্থানে আমেরিকাও চলে গেছে, এবং আপনাকে বলছি আমি ইউরোপিয়ান ইউনিয়নও আস্তে আস্তে তারা একটু সময় নিচ্ছে, কিন্তু তারা হিউম্যান রাইটস এর ব্যাপারে তারা শক্ত অবস্থানে ক্রমে যাচ্ছে। কাজে সেই দিক দিয়ে তারা হাসিনা খারাপ অবস্থানে আছে। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, এবার একটু নিয়ে আসি, যে এই ব্যালেন্স করে হাসিনা চলতে পারবে কিনা। এই যে চায়না এবং ইন্ডিয়ার যে ব্যালেন্সের কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, সেটা প্রশ্ন হচ্ছে যে পারবে না। কেন পারবে না? আমেরিকা এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমি বলেছিলাম আমেরিকা যেহেতু এই মুহূর্তে আমেরিকার কাছে 1 নম্বর ইস্যু হচ্ছে রাশিয়া এবং চায়না ইউক্রেনের যুদ্ধের কারণে। এক সময় ছিল কি দেখেন, এক সময় ছিল ইসলামী জঙ্গিবাদ আমেরিকার 1 নম্বর এজেন্ডা ছিল, এবং যে কারণে শেখ হাসিনা 14 বছর ধরে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের নামে নিরীহ জনগণকে হত্যা করেছে। গ্রামের মানুষ, ছেলে মেয়ে বাচ্চা, তাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে এই শেখ হাসিনা, এবং দিয়ে বলেছে আমরা জঙ্গিদের মারছি, এবং পশ্চিমা বিশ্ব এটা অ্যাকসেপ্ট করেছে তখন। কিন্তু এখন আর পশ্চিমা বিশ্ব এগুলো অ্যাকসেপ্ট করছে না, জঙ্গিবাদের গল্প। কারণ জঙ্গিবাদ এখন তাদের কি বলে ওটাকে অগ্রাধিকারের মধ্যে নাই। আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেন ঈদের সময় মুসলমানদের জন্য একটা সম্বর্ধনার আয়োজন করেছিলেন, এবং সেখানে তিনি কি বলেছেন, একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। তিনি বলেছেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা নিয়ে এই আমেরিকা উদ্বিগ্ন। এই প্রথম কোন আমেরিকান প্রেসিডেন্ট মুসলমানদের উপরে অত্যাচারের কথা বললেন। তার মানে হাসিনার পক্ষে ইসলামী জঙ্গি কার্ড খেলা সম্ভব নয়। তো সম্ভব যদি না হয়, তাহলে চীনকেও খুশি রাখবো, আমেরিকাকেও খুশি রাখবো, এই ব্যালেন্স আমেরিকার পক্ষে হাসিনার পক্ষে সম্ভব হবে না। এগুলো ভালো দিক বললাম। এবং কিন্তু সমস্যা হলো বিদেশের অবস্থা যতই ভালো হোক, বিদেশের অবস্থা ভালো বলতে আমি বলছি বিদেশ থেকে হাসিনার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যতক্ষণ না বাংলাদেশের অভ্যন্তর থেকে একটা আন্দোলন শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার পরিবর্তন সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে দুটো উদাহরণ দেই আমি, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শ্রীলঙ্কায় আপনি দেখেন, শ্রীলঙ্কায় জনগণ বিপ্লব করেছে এই রাজাপাকসের পরিবারের বিরুদ্ধে। সেখানে কিন্তু মিল আছে বাংলাদেশের সাথে। বাংলাদেশেও যেমন একটা পরিবার রাষ্ট্র চালায়, আপনার ভিডিওর কথা আমি বললাম 150 জন, আপনি বলেছেন প্রায় বোধহয় 150 জন বলেছিলেন। তো শ্রীলঙ্কাতেও কিন্তু রাজাপাকসের পরিবার তারা রাষ্ট্র চালিয়েছে। এক ভাই প্রেসিডেন্ট, ছোট ভাই আর বড় ভাই প্রাইম মিনিস্টার, তাই তো ছিল? যিনি প্রেসিডেন্ট 17 জন তাদের পরিবারের, এবং তাদের পরিবারের, এবং আরো ভাইয়েরা কিন্তু মন্ত্রী। আজকে সেই রাজাপাকসের পরিবার উড়ে গেছে জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লবে। এটা গেল একটা। দ্বিতীয়, পাকিস্তানের দিকে যদি আমি তাকাই, ইমরান খানকে সরিয়ে দিয়েছে, এবং সরানোর পিছনে ইমরান খান বলছেন যে তার পিছনে আমেরিকা আছে। এটা বলছেন যে আমেরিকার ষড়যন্ত্রের কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। কিন্তু সেখানে দেখেন ইমরান খান কি করেছেন, তিনি একটা ন্যারেটিভ তৈরি করেছেন। ন্যারেটিভটা কি? 1 নম্বর ন্যারেটিভ তিনি বলেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না, এটা হলো তার ন্যারেটিভ। 2 নম্বর ন্যারেটিভ বলেছেন আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পান না, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি প্রত্যেক বক্তৃতায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই কথাটা উনি প্রত্যেক বক্তৃতায় বলেন। তার মানে তার ন্যারেটিভ হলো সাম্রাজ্যবাদের কাছে আমি মাথা নত করব না, এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাইব না। এই হচ্ছে ওনার দুটো ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভ পাকিস্তানের জনগণ অ্যাকসেপ্ট করেছে। কি হবে আমরা এখনো জানি না ইলিয়াস, পরিণতি আমরা জানি না, ইমরান খানের পরিণতি কি হবে, কিন্তু পাকিস্তানের জনগণ এই ন্যারেটিভ অ্যাকসেপ্ট করেছে। এবং ইমরান খানের পিছনে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম হ্যামিলনের বংশীবাদক, সে হ্যামিলনের বংশীবাদকের মতো ইমরান খানের পিছনে পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে এসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সুতরাং একটা আন্দোলন আপনাকে দেশে করতে হবে,
দেশে যেভাবেই করেন, সেটা শ্রীলঙ্কার মডেলে হোক যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, অথবা পাকিস্তানের মতো ইমরান খান একটা ন্যারেটিভ নিয়ে এসছে। এখন আমি জানি না বিএনপির যারা নেতা কিংবা বিরোধী দলের নেতা তাদের ন্যারেটিভ কি হবে, কিন্তু একই ন্যারেটিভ আমাদেরও। কিন্তু কেন আমাদের ন্যারেটিভ বলি, ইমরান খান কি বলছে, মার্কিন সাম্রাজ্যবাদ সে মানে না। আমরা তো বলছি আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না, তাই না? আমরা তো বলছি ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদের অধীনে 90% মুসলমান থাকতে পারে না। ইলিয়াস, বাংলাদেশের 90% মুসলমান হিন্দুত্ববাদের অধীনে সারেন্ডার করতে পারে না। এই কথাটা আমাদেরকে বলতে হবে তো জোর করে। আমরা তো 90% মুসলমান হই নাই হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করবার জন্য। তাদের দেবদেবী মেনে নেওয়ার জন্য তো আমি মুসলমান হই নাই, আমি মানতে পারি না এটা। এক। 2 নম্বর, আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাইবো না। এটা বলে যদি রাস্তায় নামা যায় বাংলাদেশে, ইলিয়াস, আমি বিশ্বাস করি এই সরকার 3 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এদের কোনো সমর্থন নাই। সমর্থন বলতে একমাত্র দিল্লি। চীনকে সমর্থন আপনি ধরবেন না, এই কারণে ধরবেন না, চীনের হলো বাণিজ্যিক সম্পর্ক। আমি বারে বারে এই কথাটা আপনাকে বলছি। নাথিং পলিটিক্স, নাথিং পলিটিক্যাল। যেই সরকারে আসুক না কেন, চীনের কিছু যায় আসে না। কাজেই চীন হাসিনাকে বাঁচাতে আসবে না। চীন কোন দেশে, আপনি দেখেন ইমরান খান রাশিয়াতে গেছিল আমেরিকাকে উপেক্ষা করে, এবং চীনের সাথে তার ভালো সম্পর্ক। ইমরান খানকে বাঁচাতে তো চীন আসে নাই, হাসিনাকে বাঁচাতে। ইমরান খানের থেকে বেশি ভালো সম্পর্ক তো আর হাসিনার সাথে চীনের না। কাজে আমি শিওর চীন হাসিনাকে বাঁচাতে আসবে না। সুতরাং হাসিনার একমাত্র বাঁচার জায়গা হচ্ছে দিল্লি। পুরো পশ্চিমা বিশ্ব এখন তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু যেটা মিসিং, আমরা ওই যে একটা মিসিং লিঙ্ক, একটা কথা বলি মিসিং লিঙ্ক, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আমরা আন্দোলন এখনো শুরু করতে পারি নাই। সেটা জনগণের ব্যর্থতা না রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আমি জানি না, কিন্তু আমার মনে হয় জনগণ জাগবে। এভাবে হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করে বাংলাদেশের জনগণ বেশি দিন থাকবে না। আপনি খেয়াল করেন, বাংলাদেশের পত্রিকা যদি আপনি খোলেন ইলিয়াস, এবং কোনো নিউজ যদি দেখেন, যে কোনো নিউজ, আপনার মনে হবে বাংলাদেশের নাগরিকের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান না। কারণ প্রত্যেকটা ওসি, প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা ডিসি, এমনকি বিভিন্ন অফিসে আপনি যদি যান, সেই অফিসের ডিজি, সেই অফিসের কি বলে মুখপাত্র, যারা মিডিয়াতে কথা বলে, আপনি কোন মুসলমান নাম খুঁজে পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমি আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন আপনি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থা ছিল, কিংবা আমি ইভেন SBCID, সেখানেও হিন্দুদেরকে আগে আপনার পদস্থ কোনো পদে বা তাদেরকে কোনো সদস্য সেখানে ইনক্লুড করা হতো না। এটার কারণ কি ছিল? এটা কি মানে তারা হিন্দু এই জন্য তাদেরকে মানে নেওয়া হতো না, না সিকিউরিটি পারপোজ? কারণটা কি ছিল, এটা একটু জানতে চাই। আমি কারণ বলতে পারবো না, কিন্তু সিকিউরিটির একটা প্রশ্ন তো থাকেই, নিশ্চয়ই থাকে। যারা ধরেন বাংলাদেশে যারা সংখ্যালঘু, তাদেরকে আপনি দেখবেন সর্ববিষয়ে তারা ভারতকে সমর্থন করে, সর্ববিষয়ে। এমনকি বাংলাদেশের সাথে ভারতের যদি কোনো কনফ্লিক্ট হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো যে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু ভারতের পক্ষে অবস্থান নেয়। তো এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদেরকে মানতে হবে, বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নাই। এখানে সাম্প্রদায়িকতার কোনো প্রশ্ন নাই। আমি পলিটিক্যাল, সেই ক্ষেত্রে যেহেতু ভাই এখন হিন্দুদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমাদের সিকিউরিটির কোনো সমস্যা মনে করছেন কিনা? না, তার থেকে বড় জিনিস মনে করছি, আমি যেটা মনে করছি, যে পরিমাণ সংখ্যালঘু এখন বাংলাদেশের বিভিন্ন উচ্চ পদে আছে, এই পরিমাণ সংখ্যালঘু উচ্চ পদে আসলো কি করে? কাজে আমার তো বেসিক সন্দেহ আছে, এরা আসলে কি বাংলাদেশের নাগরিক? আমার সন্দেহটা জায়গাটা কিন্তু অন্য জায়গায়। এরা বাংলাদেশের নাগরিক হলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসলে কি এরা বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা কত আমাকে বলেন? 10%, তাই তো? 90% মুসলিম, 10% সংখ্যালঘু। তো আমরা যদি খুব ফেয়ারলি চিন্তা করি, একেবারে সাম্প্রদায়িকতা বাদ দিয়ে, তাহলে বাংলাদেশের চাকরিতে অ্যাভারেজে 10% সংখ্যালঘু থাকতে পারে, থাকা উচিত আমি মনে করি। নিশ্চয়ই থাকা উচিত, তারা বাংলাদেশের নাগরিক, একই অধিকার তাদের। কাজে 10% তারা চাকরি পাবে, এতে কোনো সমস্যা নাই। এটা এক্স্যাক্টলি 10% হয়তো হবে না, 9% হবে না, 11% হবে, একদম 10% তো হয় না, কিন্তু কাছাকাছি, 10%-এর কাছাকাছি। আপনাকে আমি বলতে পারি ইলিয়াস, আপনি সাংবাদিক, আপনার অনেক সোর্স আছে, আপনি খবর নিয়ে দেখেন,
শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে আজ পর্যন্ত এই 13 বছরে যে সমস্ত উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়েছে, আমার কাছে খবর হচ্ছে তার 50% পদে সংখ্যালঘুদের সেই চাকরি দেওয়া হয়েছে। তার মানে 10% জনসংখ্যার লোক 50% পদে চাকরি করছে। তাহলে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা চাকরি পাচ্ছে না। এবং আপনার মনে আছে কিনা, ভদ্রলোক মারা গেছেন, শেখ হাসিনার আর একজন খুব উপদেষ্টা ছিলেন, এক্স্যাক্টলি নামটা বলেছেন, ভুলে যাই এখন এত নামের মধ্যে। এস্টিমাম কিন্তু একবার বলেছিলেন, হ্যাঁ আমাদের সময় কিছু বেশি চাকরি দেওয়া হয়েছে। একদম উনি সংখ্যালঘুদের মেনশন করে বলেছিলেন কিছু বেশি, এবং উনি জাস্টিফাই করেছিলেন এটা বলে, আপনার যদি মনে থাকে, যে আগে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, এই বঞ্চিত করার জন্য আমরা কিছু বেশি চাকরি দিয়েছি। সেই বেশি চাকরিটা কত, ইলিয়াস, এই হিসাবটা আমাদের করা দরকার। এবং আমার সোর্স যেটা আমাকে জানিয়েছে সেটা হলো গত 13 বছরে 50% চাকরি পেয়েছে সংখ্যালঘু থেকে। এবং 50% চাকরি তাহলে বিসিএস এ তারা আসলো কোত্থেকে? আমার সেখানেই সন্দেহ হয় এই 50% মধ্যে একটা বড় অংশ ভারতীয় নাগরিক, তারা বাংলাদেশে এসছে, এখান থেকে তার এনআইডি জোগাড় করেছে ঘুষ দিয়ে। এটা এমন কোনো কঠিন কাজ না। এনআইডি, একটা পাসপোর্ট জোগাড় করেছে, করে তারা বাংলাদেশের নাগরিক হয়ে উচ্চ পদে চলে গেছে। কিন্তু এরা প্রত্যেকেই ভারতের নাগরিক। কাজে কোথায় আপনার নিরাপত্তা? কিসের নিরাপত্তা বাংলাদেশে? ওরা ঢুকে গেছে। 71 টেলিভিশনের মতো টেলিভিশনও আপনার আমি দেখেছি যে তাদের নিউজে তারা নাগরিকদের কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না। যেখানে যে ঠিকানায় তাদের চাকরি দেওয়া হয়েছে সেই ঠিকানায় তারা নাই। তারপরে হচ্ছে আমি আপনার কথার ইয়েটা আরেকটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে ধরুন আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে সরিয়ে তারপরে একটা নতুন সরকার আসবে বা তারা জোর করে ক্ষমতায় থাকতে পারবে না এবার মনে হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি ক্ষমতায় থাকতে পারবে না বলি নাই, আমি বলেছি আর একটা নির্বাচন করতে পারবেন। তামাশা নির্বাচন করতে না পারা মানেই তো আপনি জানেন যে এখন দেশের মানুষ কত % মানুষ যদি ন্যায্য ভোট হয়, যদি রাতে ভোট না হয়, দিনের বেলা যদি ভোট হয়, সেক্ষেত্রে তাদের ভোটের পরিমাণ কতটুকু সেটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমি কালকে একটি ভিডিও দেখছিলাম ভারতীয় একটি চ্যানেলে। সেখানে তারা বলছিল যে বাংলাদেশ নিয়ে তাদের সেকেন্ড মানে প্ল্যান বি, যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ভারতের প্ল্যান বি কি কাজ করছে সেই হিসাবে তারা ঠিক করছে যে এরপরে কি আসবে। তো আপনার কি মনে হয় না যে ভারতের বাংলাদেশকে নিয়ে এমন কোনো পরিকল্পনা আছে যে শেখ হাসিনা যেহেতু এখন কিছুটা তাদের জন্য অবিশ্বস্ত, তারা নতুন কাউকে নিবে? এবং সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে খুব সুনির্দিষ্টভাবে বলতে চাই যে জাফরুল্লাহ চৌধুরী তিনি কিন্তু ইদানিং খুব শেখ রেহেনা করছেন। দীর্ঘদিন ধরেই তিনি এই কাজটা করছেন যে শেখ হাসিনার এখন সরা উচিত, শেখ রেহেনা আসবে। এবং আমার যতটুকু আমি যাদের সাথে কথা হয় সেটাও শুনেছি যে শেখ রেহেনাকে ভারত এখন চায় এখানে শেখ হাসিনার জায়গায় বসানোর জন্য। আরো একটি বিষয় হচ্ছে যে আমাদের আমি মনে হয় মুসলমানদের বোধহয় চরিত্রটা এরকম যে আমরা খুব সহজে ভুলে যাই মানুষ যদি আমাদেরকে ক্ষতি করে। এই গোবিন্দ প্রামাণিক নামে একজন মানুষ আছে, আপনি চিনেন কিনা জানি না। এই ব্যক্তি ইদানিং আপনার বিভিন্ন জায়গায় খুব প্রো মুসলিম বক্তব্য দিয়ে থাকেন এবং হিন্দুদের বিরুদ্ধেও তিনি কিছু কিছু জায়গায় কথা বলেন। আমি যদি টিপের কথা বলি, 116 জন আলেমের কথা বলি, এই 2 জায়গাতেই তিনি বক্তব্য দিয়েছেন এবং খুব মানে কট্টরভাবে তিনি মুসলমানদের পক্ষ নিয়েছেন। অথচ এই ব্যক্তির একটি মুনাজাত আছে, আপনি সেটা দেখেছেন হয়তো, ইউটিউবে আছে। সেই মুনাজাতের মধ্যে তিনি বলছেন যে তাদের মানে মায়ের কাছে চাচ্ছেন যে বাংলাদেশ অখণ্ড ভারত এটা মায়ের পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে যাতে আমরা আবার একসাথে এক হয়ে যাতে থাকতে পারি সেই জন্য তিনি করছেন। এই ব্যক্তি এখন মুসলমানদের খুব সিম্পেথি নিচ্ছেন এবং আমার খুব পরিচিত সাংবাদিকও আছেন যাদের সাথে ওনার এখন খুব ভালো সম্পর্ক তিনি তৈরি করেছেন। তো এটা কি তাদের একটি প্ল্যান বি এর একটি অংশ কিনা? বা আপনি যদি আমরা মনে করি যে এই সরকার সরেও যায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে ভারতের কি দ্বিতীয় কোনো পরিকল্পনা নাই? সেটাকে তাদের সেই পরিকল্পনাকে মোকাবেলা করার জন্য আমাদের কি রাজনীতিবিদদের কোনো পরিকল্পনা আছে কিনা কিংবা কি হওয়া উচিত? লম্বা প্রশ্ন ইলিয়াস। তো আমি মনে করি ভারতের একটি না, ভারতের 3-4টি পরিকল্পনা আছে। ভারতের মতো দেশ একটি পরিকল্পনা নিয়ে আগায় না। তাহলে ভারতের একটি পরিকল্পনা, আমি যেটাকে প্ল্যান এ বলি, প্ল্যান এ হতে পারে এরকম যে তারা
বিরোধী দলের মধ্যে একটি ভাঙন সৃষ্টি করিয়ে একটি তথাকথিত বিরোধী দল তৈরি করে তাদেরকে নির্বাচনে নিয়ে আসবে যদি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না যায়। দিস ইজ প্ল্যান এ। প্ল্যান বি হচ্ছে বিএনপিকে কোনো না কোনো ভাবে নির্বাচনে নিয়ে আসা। 2018 সালে যেভাবে বিএনপিকে নির্বাচনে নিয়ে এসেছিল, ডক্টর কামাল হোসেন হঠাৎ করে উদয় হলেন এবং বিএনপি তাকে নেতা মেনে নিল। এটাও আমার কাছে বিরাট রহস্য যে কিভাবে কামাল হোসেন বিএনপির নেতা হয়ে গেলেন, যিনি কোনোদিন জিয়াউর রহমানের নাম উচ্চারণ পর্যন্ত করেন নাই, শ্রদ্ধার সাথে তো দূরের কথা, মানে এতটাই তিনি উপেক্ষা করেছেন জিয়াউর রহমানকে, তিনি বিএনপির নেতা হয়ে গেলেন 2018 সালে। এবং জাফরুল্লাহ চৌধুরী সাহেব, আমি জাফরুল্লাহ ভাই বলি, আমার সাথে ব্যক্তিগত যথেষ্ট ভালো সম্পর্ক, তিনি তো 2018 সালেও এটার সাথে জড়িত ছিলেন, তাই না? এই বিএনপি কে নির্বাচনে আনার ব্যাপারে একটা বড় রোল প্লে করেছিলেন ডক্টর জাফরুল্লাহ এবং কামাল হোসেন এদেরকে নিয়ে আসার জন্য। তো সুতরাং প্ল্যান বি হবে যে 2018-র মতো করেই বিএনপি কে কিছু একটা বলে নির্বাচনে নিয়ে আসা যায় কিনা। যেমন আমরা শুনতে পাই 2018-তে বিএনপি কে বলা হয়েছিল 7টা সিট দেওয়া হবে, 60 সিটস, তো সেটা দিতে পারে নাই। এবং আপনি খেয়াল করেন কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা বলেছে অতি উৎসাহের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে 2018 সালে। অতি উৎসাহ কার? অতি উৎসাহ মানে হচ্ছে যে 60 সিট তাদের দেওয়ার কথা ছিল, সেখানে আওয়ামী লীগের যে এমপিরা ছিল ক্যান্ডিডেট, কিংবা সরকারের যে পুলিশ ছিল যারা ভোট রাতের বেলা ভোট করেছে, তারা অতি উৎসাহ করে এই 60 সিটও বিএনপি কে দেয় নাই, 6-7টা সিট বিএনপি পেয়েছিল 2018-তে। তো এবার ওরকম একটা কিছু করে বিএনপি কে আবার নিয়ে আসা যায় কিনা, ওরকম একটা কিছু লোভ দেখিয়ে। এটা হলো প্ল্যান বি। প্ল্যান সি হচ্ছে আপনি যেটা বলছেন যে জাফরুল্লাহ চৌধুরী সাহেব যেটা বলছেন, এবং তিনি হাস্যকর কতগুলো নাম দিয়েছেন, এবং তার যে মন্ত্রিসভা আমরা যদি দেখি প্রত্যেকে কট্টর ইসলাম বিদ্বেষী। মন্ত্রিসভার 80%, প্রত্যেকে বলবো না আমি, সত্য কথা বলতে গেলে 80% কট্টর ইসলাম বিদ্বেষী। যেমন ধরেন উনি প্রায়ই একজনকে খুব প্রমোট করেন জাফরুল্লাহ সাহেব, আমার খুব অবাক লাগে, সেটা হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত। তো এই ব্রিগেডিয়ার সাখাওয়াত 2008 সালে তিনি ইলেকশন কমিশনার ছিলেন, মনে আছে তো ইলিয়াস নিশ্চয়ই আপনার। এবং এই ইলেকশন কমিশন 2008 সালে কি করেছিল, বিএনপি কে ভাঙার জন্য খালেদা জিয়ার যে বিএনপি ছিল সেটাকে তারা রিকগনাইজ করে নাই ইলেকশন পর্যন্ত। তারা চেষ্টা করেছিল একটা প্যারালাল বিএনপি তৈরি করার জন্য, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াতও কিন্তু জড়িত ছিলেন। আজকে 2022 সালে জাফরুল্লাহ সাহেব দেখি ব্রিগেডিয়ার সাখাওয়াতের খুব প্রশংসা করেন, অথচ এই ব্রিগেডিয়ার সাখাওয়াতই তো শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে 2008-এর সাজানো নির্বাচন। তো এই ইতিহাস, আপনি বললেন না একটু আগে মুসলমান তাড়াতাড়ি ভুলে যায়, মুসলমান ভুলে যতটা তার থেকে তাড়াতাড়ি ভুলে বাঙালি মুসলমান। বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি খুব কম, তারা ভুলে যায়। তো ব্রিগেডিয়ার সাখাওয়াতকেও ভুলে গেছে বাঙালি মুসলমান। তো প্ল্যান সি হচ্ছে জাফরুল্লাহ সাহেব যে ধরনের একটা সরকার বলছেন, এই নাম না, তবে এই ধরনের একটি অ্যান্টি ইসলামিক, প্রো ইন্ডিয়া অ্যান্ড প্রো আমেরিকা এরকম একটা সরকার যদি করা যায়, তাহলে সেটা একটা হতে পারে প্ল্যান সি। কিন্তু প্ল্যান ডিতে আমি আসি, যেটা আপনি প্রথমে বলেছেন, এটাকে আমি প্ল্যান ডি বলছি আর কি। সেখানে হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু খুব অজনপ্রিয় হয়ে গেছেন, 14 বছর ধরে ক্ষমতায় আছেন, আগামী নির্বাচন পর্যন্ত যদি থাকেন, মানে আমরা যদি আন্দোলন জনগণ নাই করে বাংলাদেশে, বা বিরোধী দল আন্দোলন না করে, আমি যতদূর শুনেছি, আপনি হয়তো শুনতে পারেন, শেখ হাসিনা নাকি তার মেয়েকে পছন্দ করছেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। তার মেয়ের নাম তো বোধহয় পুতুল, বোধহয় তার মেয়ের নাম, তো তাকে বোধহয় পছন্দ করছেন শেখ হাসিনা, তার ছেলেকে না, তার মেয়েকে তিনি প্রমোট করতে চান। কিন্তু আমার ধারণা যদি খুব অল্প সময়ের মধ্যে কোনো পরিবর্তন হয় এবং দিল্লি যদি সেই পরিবর্তনের সাথে জড়িত থাকে, তাহলে আমি নিশ্চিত শেখ রেহানা উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, বা আওয়ামী লীগের প্রধান হিসেবে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হবে। এই প্ল্যানটা দিল্লির থাকবে। কাজে আমি 4টা প্ল্যানের কথা বলেছি। একটা প্ল্যান হচ্ছে বিএনপি কে ভাগ করে অন্যান্য বিরোধী দল মিলিয়ে একটা তাদেরকে রাজনীতি ইলেকশনে এনে হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করা, এটা হলো একটা প্ল্যান। দ্বিতীয় প্ল্যান, বিএনপি কে নানা রকম লোভ দেখিয়ে তাদেরকে ক্ষমতায়, তাদেরকে ইলেকশনে এনে আবার হাসিনাকে 5 বছর রাখা, প্ল্যান বি। প্ল্যান সি হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী যেরকম মাঠে নেমেছেন, একটা অ্যান্টি ইসলামিক গ্রুপকে দিয়ে একটা প্রো ইন্ডিয়ান সরকার ক্ষমতায় আনা, সাপোর্টেড বাই আর্মি। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে শেখ রেহানাকে
ক্ষমতায় এনে হাসিনাকে সরিয়ে দেয়া। যে অনেকদিন তো হলো, আপনি তো বলেছিলেন, আপনার মনে আছে তো, উনি বলেছিলেন 57 বছর বয়সে উনি রিটায়ার করবেন। এগুলো সব ভুলে গেছে যে বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা, এগুলো সব ভুলে গেছে। কোথাও এই প্রশ্ন দেখবেন না। 14 নির্বাচনই শেষ নির্বাচন ছিল, 14 পরে আর 57 বছর বয়সে আমি রিটায়ার করবো, একদম তিনি সময় দিয়েছিলেন। আজকে তার বয়স বোধহয় 75 বছর, মানে ইয়েটা উল্টে গেছে আর কি। 57 5 7 তো 75 7 5, তো 5 7টা 7 5 হয়ে গেছে। কিন্তু উনি তো 41 পর্যন্ত থাকার পরিকল্পনা এখন করছেন, যদি আল্লাহ তার হায়াত রাখেন আর কি। কিন্তু সব মিলে আমি মনে করি এগুলো হলো দিল্লির প্ল্যান। তো আল্লাহর প্ল্যান তো আল্লাহ জানেন, সেটা আমরা জানি না। আল্লাহ সর্বোত্তম কৌশলী, তাই না? এটা তো কোরআন শরীফের কথা যে আল্লাহ মহান, আল্লাহ সর্বোত্তম কৌশলী। কাজে আল্লাহর কৌশল আল্লাহ জানেন। কিন্তু আমি এখনো আবার পুরনো কথায় যাই, এই আলোচনা তারপরে আমরা শেষ করি। মানে যে পয়েন্টে আমরা আলোচনা করছি সেটা হলো, বাংলাদেশে এই মুহূর্তে যদি একটা আন্দোলন হয়, তাহলে বিশ্ব রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হাসিনার পক্ষে 3 মাস ক্ষমতায় থাকা সম্ভব না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন জনগণ নামবেন কিনা আন্দোলন করতে, বিরোধী দল সেরকম ডাকতে পারবেন কিনা ইমরান খানের মতো? দুর্ভাগ্যবশত আমাদের একজন ইমরান খান নাই বাংলাদেশে, এটা হলো বাস্তবতা। এরকম যদি ইমরান খান কেউ থাকতো, যিনি হতে পারতেন ইমরান খানের মতো, তিনি আজকে গৃহবন্দী। আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি, ইলিয়াস। তিনি যদি আজকে মানে সুস্থ থাকতেন, তিনি যদি বাইরে থাকতেন, তিনি ডাক দিলে হয়তো পাকিস্তানের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারতো, কিন্তু সেটা নাই। এটা আমাদের বাস্তবতা। কিন্তু তারপরেও বিরোধী দল যদি এক হয়ে ডাক দিতে পারে জনগণকে ঐক্যবদ্ধ করে, আমি মনে করি এই সরকারের পক্ষে টিকে থাকা অসম্ভব না। কিন্তু ভাই আমাদের এখন বিএনপির যে রাজনীতি দেখছি, বিএনপি তো মোটামুটি জাফরুল্লাহর বিষয়টাও তারা এখন পরিষ্কার। তারপরে বিএনপি এখন খুব কৌশলী ভূমিকা নিচ্ছেন। আমাদের ইসলামী যেসব দলগুলো আছে তারাও আগে যেরকম ওই একবার মূর্তি নিয়ে তাদেরকে খেপানোর চেষ্টা করা হয়েছে, আপনি এই 116 জন আলেমের বিষয়টি নিয়েই দেখুন। তারা বলছেন যে সরকার তাদেরকে বলেছে এটা করতে, সরকার তাদেরকে অর্থ দিয়েছে, সবকিছু তাদেরকে দিয়েছে, তারাই দুদককে কাজে লাগালো। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না আমরা এটা তথাকথিত একটি ভুইফোড় একটি সংগঠন। অথচ উনি তাদের এটা উদ্বোধন করেছেন একসময়। তো এই যে এগুলোতে সব মিলে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা যথেষ্ট ম্যাচুরিটি আমরা লক্ষ্য করছি। এবং মানুষের কথা আপনি যেটা বলছেন যে আন্দোলনে আসবেন কিনা, না আসার তো কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের এখন মানুষের যে দুর্বিষহ একটি অবস্থা, শুধুমাত্র আওয়ামী লীগের কিছু লোক আর প্রশাসনে যারা আছেন, তাদের ছাড়া সবাই আর্থিক একটি কষ্টের মধ্যে আছেন। খেয়ে না খেয়ে মানুষ জীবনযাপন করছেন। তেল নাই, চাল নাই, অনেক কিছু নিয়ে তাদের একটা সমস্যা আছে। সেক্ষেত্রে তারা নামবেন নাই বা কেন? আপনার কি মনে হয় না যে সামনের এই গত ১৩ বছর বা ১২ বছরের মধ্যে যে ধরনের সংকট ছিল মানুষের, তার চাইতে সংকটটা আরো অনেক বেশি প্রকট হয়েছে এবং এবারের যে আন্দোলন যেটা হবে শুনছি, সেই আন্দোলনটা আরো বেশি জোরদার হবে। ইনশাআল্লাহ। কিন্তু সেখানে জনগণ হয়তোবা, আমি জানি না, কিন্তু আমি মনে করি জনগণ হয়তো একটা ডাকের জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলো অনেক কৌশলী, কৌশলী হওয়ার সময় বোধহয় আর খুব একটা নাই। রাজনৈতিক দলগুলোর একটা অবস্থানে এখন যেতে হবে। আপনি কতদিন কৌশলী থাকবেন? আর তো আপনার 2023 সালের ডিসেম্বরে তো নির্বাচন। তো আপনি কৌশলের আর সময় কোথায়? কাজে আমি মনে করি এখন কৌশলের আর সময় নাই, এখন রাস্তায় নামার সময়, এখন আন্দোলনের ডাক দেওয়ার সময়। আপনি পাকিস্তানে ইমরান খান তো কৌশলী হয় নাই, সে তো আমেরিকাকে চ্যালেঞ্জ করে রাস্তায় নেমেছে, নামে নাই? সে কি কৌশলী হওয়ার চেষ্টা করছে? কিন্তু সে যেহেতু রাস্তায় নেমেছে, তার সাথে জনগণও রাস্তায় নেমেছেন। তিনি জয়লাভ করবেন কিনা আমি জানি না, সেটা আমরা দেখতে পাবো। কারণ আপনি জানেন যে তিনি ইসলামাবাদ মার্চে, লং মার্চের ডাক দিয়েছেন 25 তারিখে। আর সেই পর্যন্ত ইমরান খান কি জেলের বাইরে থাকবে নাকি তাকে অ্যারেস্ট করা হবে, সেগুলো আমরা জানি না, পাকিস্তানের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে জনগণ রাস্তায় নামবে, নামার জন্য প্রস্তুত। জনগণের জীবন দুর্বিষহ, কারো কোনো স্বাধীনতা নাই। বিশেষত 90% মুসলমানের তো কোনো স্বাধীনতা নাই। মুসলমানের তাদের ধর্মকর্ম করারও স্বাধীনতা নাই স্বাধীনভাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন মসজিদ তো আছে, আজান হচ্ছে। মসজিদ থাকা, আজান হওয়া আর ধর্মীয় স্বাধীনতা থাকলে আজকে আলেমদের বিরুদ্ধে এইভাবে ক্যাম্পেইন হতো না। এই ক্যাম্পেইনটা কেন হয়েছে এটা বুঝতে পারছেন? মসজিদের ভেতরে তো ভাই নামাজ পড়তে পারছেন। আপনি সাতক্ষীরাতে দেখেছেন যে নামাজ পড়া অবস্থায় মাগরিবের সময়, আপনি ওটা দেখেছেন কিনা জানি না। নামাজের সময় মাগরিবের মুসল্লিদের উপর আপনার টপকে গিয়ে তারপর ইমামকে সে তুলে আনতে গিয়েছে এবং তাকে শেল্টার দেওয়ার জন্য সাথে সাথেই পাশে পুলিশ ছিল, পুলিশ এসে তাকে নিয়ে গেছে গ্রেপ্তার করে। তো এগুলো তো সবই পরিকল্পিত।
সেই আমি সেটাই বলছি। তো জনগণের তো ধর্মীয় স্বাধীনতাও নাই। ধর্মীয় স্বাধীনতা বলতে আমরা নরমালি কি হয় অন্য দেশে, আমরা মাইনরিটিদের ধর্মীয় স্বাধীনতার কথা বলি। নরমালি দেখা যায় যে মাইনরিটিদের ধর্মীয় স্বাধীনতা থাকে না। বাংলাদেশ একটি অদ্ভুত রাষ্ট্র যেখানে মেজরিটি পপুলেশনের ধর্মীয় স্বাধীনতা নাই। আপনি মসজিদে আলেমরা কি যেতে পারছেন? তারা কথা বলতে পারছেন। এবং এই আলেমদের ইস্যু কেন আনা হয়েছে বুঝতে পারছেন? এটা আরেকটা জঙ্গি কার্ড। হাসিনা চেষ্টা করছে যে জঙ্গি কার্ড তো এখন আর আমেরিকানরা অ্যাকসেপ্ট করছে না, কিন্তু সে আরেকটা কার্ড খেলতে চাচ্ছে যে আমাকে তোমরা ক্ষমতায় রাখো, বাংলাদেশে ইসলামী রাজনীতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা দেখানোর জন্যই এই 116 জনের নাটক। এই যে হোম মিনিস্টারের গল্প আপনি বললেন, উদ্বোধন করা না করা, এটা সবই নাটক। এই পুরো প্রজেক্ট হচ্ছে শেখ হাসিনার, আমি আপনাকে বলে দিলাম ইলিয়াস। এবং উদ্দেশ্য হচ্ছে আমেরিকাকে কনভিন্স করা, আর কোনো কারণ না। এটা আমেরিকাকে কনভিন্স করা যে মুসলমানদের শায়েস্তা করতে আমার চেয়ে ভালো আর কেউ পারবে না, কাজেই তোমরা আমাকে ক্ষমতায় রাখো। এখন সেই কার্ড কাজ হবে কি কাজ হবে না, এটা ইলিয়াস আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন, কারণ আমি একটা মুসলমান দেশে আছি, আপনি আছেন আমেরিকাতে, কাজে আপনি ভালো জানেন। তো এখন আমার যে বক্তব্যটা হলো যে এই কার্ডে যদি কাজ না হয় তাহলে হাসিনার পক্ষে টিকে থাকা মুশকিল। কিন্তু লড়াই তো করতে হবে রে ভাই, আন্দোলনে তো নামতে হবে। শ্রীলঙ্কায় তো লড়াই করছে, পাকিস্তানে তো লড়াই করছে। আপনি লড়াই ছাড়া কিভাবে জালিমের কাছ থেকে মুক্তি পাবেন? তো জালিমের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে লড়াই করতে হবে। ভালো জিনিস যেটা হচ্ছে, পজিটিভ কথাটা আমি বলি, আন্তর্জাতিক পরিস্থিতি এখন হাসিনার বিরুদ্ধে। যে আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু দীর্ঘ সময় হাসিনার পক্ষে ছিল। আমি তো বলবো 2018 পর্যন্ত হাসিনার পক্ষে ছিল আন্তর্জাতিক পরিস্থিতি, সেই আন্তর্জাতিক পরিস্থিতি এখন হাসিনার বিরুদ্ধে। কাজে এখনই আন্দোলনের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় কৌশল করে এই সময় যদি বিরোধী দল নষ্ট করে তাহলে তার জন্য কিন্তু পরবর্তীতে জাতিকে অনেক মূল্য দিতে হবে। ঠিক আছে মোহাম্মদ ভাই, আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাইভে ছিলাম। অনেক এখন লম্বা। এখনো আমাদের প্রায় 9000 মানুষ দেখছে। আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন যে আমরা আবার মাহমুদুর রহমানকে কবে আমার দেশ পত্রিকায় বাংলাদেশে দেখবো? আপনার কি মনে হয়? এটা তো নিশ্চয়ই আপনি একটা স্বপ্ন দেখছেন বা আপনার মধ্যে একটা প্রত্যাশা আছে। আমার প্রত্যাশা যতটা না আমার দেশের জন্য বা আমার জন্য, আমার প্রত্যাশা বাংলাদেশের মুক্তির জন্য, বাংলাদেশের জনগণের মুক্তির জন্য, ভারতীয় আধিপত্যবাদের কাছ থেকে মুক্তির জন্য, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমি আপনার কথা এই জন্যই বললাম যে আপনি সাংবাদিকতায় ফিরে যাওয়া মানে বাংলাদেশ ভারত মুক্ত হয়েছে। এদেশে যারা ইসলাম বিদ্বেষী, যারা আপনি খুব মানে ঠিকই বলেছেন যে এদেশে নাস্তিকরা আসলে নাস্তিক না, তারা ইসলাম বিদ্বেষী। যেমন তসলিমা নাসরিনের মতো একজন মানুষ, সে ভারতে গিয়ে আছে, কোনোদিন সে হিন্দুদের গরুর মূত্র খাওয়া নিয়ে কোনো সমালোচনা করে না, কিন্তু আমরা কুরবানি দিলে সেটা নিয়েও তিনি সমালোচনা। আপনি আমার দেশ পত্রিকাতে যাওয়া মানে আমাদের অনেকগুলো প্যারামিটার একসাথে মুভ করবে, তো সেই কারণে আমি বললাম। আমি সেটার জবাব আমার কাছে হলো যে আমরা যদি আন্দোলনে নামতে পারি, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যদি তারা এক প্ল্যাটফর্মে আসার কোনো দরকার নাই, যার যার প্ল্যাটফর্মে তারা যদি একটি দাবি নিয়ে আন্দোলনে নামতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে অতি শীঘ্র আমাদের পক্ষে, আপনার আমার পক্ষে এসে ফিরে যাওয়া সম্ভব। সেটা আমি বারে বারে বলেছি যে সেরকম আন্দোলন যদি শুরু হয় তাহলে 3 মাসের বেশি এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তো তা যদি হয়, আমি তো আশা করি বছর শেষ হওয়ার আগেই এই সরকারের পট পরিবর্তন হবে। আমি তো সেই প্রত্যাশা করি, সেই স্বপ্ন দেখি আমি ইলিয়াস। ইনশাল্লাহ আমরাও সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আপনারা মাহমুদুর রহমানের বক্তব্য শুনছিলেন। আমরা যখন কিছুদিন আগেও পাকিস্তান এবং ভারত এবং চীনকে নিয়ে কথা বলছিলাম, তখনও আমি আপনার একটা বক্তব্য শুনেছিলাম। আপনি বলছিলেন যে আসলে এই যে ভারত বাংলাদেশ চীনমুখী হয়ে যাচ্ছে, হাসিনা চীনের ইয়েতে চলে যাচ্ছে, ভারতে নাই। এই ধরনের কথাগুলো আপনি মানতে রাজি হননি। আমি নিজেও মনে করেছিলাম হয়তো যে 2 দেশকে একসাথে সে ম্যানেজ করতে পারবে।